18 শতকের মাঝামাঝি সময়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন ব্যাপটিস্ট গ্রুনোয়ে নামক অত্যন্ত প্রতিভাবান এবং কুখ্যাত একজন পারফিউমার বসবাস করত। তবে ইতিহাস তার সেই বিখ্যাত আবিষ্কার মুছে দিয়েছে তার আবিষ্কারের পেছনে থাকা ভয়ঙ্কর ও পাশবিক অপকর্মের জন্য। সেই অপকর্মের কারণে প্রাচীন রোমের গ্রাস নামক একটি শহরের চার্চ তাকে সবচেয়ে কঠিনতম মৃত্যু যন্ত্রণার মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়। কিন্তু এমন অসামান্য প্রতিভা সম্পন্ন একজন মানুষের কেন এমন করুণ পরিণতি? তৎকালীন সময়ে সবচেয়ে পুরাতন ও গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম ছিল প্যারিস। তবে আধুনিকতার ছোঁয়া লাগার আগে শহরগুলো ছিল অত্যন্ত নোংরা ও দুর্গন্ধময়। 1738 সালের 17 জুলাই প্যারিসের সবচেয়ে দুর্গন্ধময় মাছের বাজারের দূষিত পচা কাদার উপরেই জন্ম হয় গ্রুনোয়ের। সে ছিল তার মায়ের পঞ্চম সন্তান, যদিও আগের 4 জনকে মৃত বা অর্ধমৃত অবস্থায় জন্ম দেয় তার মা। তবে এই যাত্রায় গ্রুনোয়ে প্রাণে বেঁচে যায়। তার মায়ের দোকানের সামনে তখন একজন ক্রেতা দাঁড়িয়েছিল। এমন সময় গ্রুনোয়ে তার জীবনের প্রথমবার কেঁদে ওঠে। ফলে সেই ক্রেতা এবং দোকানের আশেপাশের মানুষজন তার কান্না শুনে তাকে খুঁজে পায়। ততক্ষণে তার মা তাকে ফেলে সেখান থেকে পালাচ্ছে। গ্রুনোয়ের প্রথম চিৎকারই তার মাকে একজন খুনি হিসাবে সাব্যস্ত করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গ্রুনোয়েকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ম্যাডাম গায়ার কাছে তার অনাথাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। গ্রুনোয়ে আর 10 জন সাধারণ বাচ্চার মতো নয়, কারণ সে জন্মের সময়ই এমন একটি অতি প্রাকৃত ঘ্রাণেন্দ্রিয়ের অধিকারী হয়ে জন্মেছিল যা তাকে মানব ইতিহাসে অদ্বিতীয় করে তোলে। তবে 5 বছর বয়সেও সে কথা বলতে পারত না। সে গাছের শুকিয়ে যাওয়া ডাল, ঝরে পড়া পাতা, পড়ে থাকা ফল, এমনকি মৃত জীবজন্তুও শুকে তার এমন ঘ্রাণ অনুভব করতে পারত যা আর কেউ কোনোদিন সেভাবে অনুভব করতে পারেনি। তার সমবয়সী কেউই তার সাথে মিশত না। এমন নয় যে তারা তাকে ঘৃণা করত, তারা তার নানা অদ্ভুত কর্মকাণ্ডে তার সাথে মেশার সাহস হারিয়ে ফেলত। এক সময় সে তার ঘ্রাণেন্দ্রিয়ের বিস্ময়কর অনুভূতির বিষয়টি বুঝতে পারে। যখন সে কথা বলা শিখল এবং বিশ্বব্রহ্মাণ্ডের বিরাজমান সকল জীব ও বস্তু সম্পর্কে জানল, তখন সে একটি বিষয় খেয়াল করে। তার ঘ্রাণ শক্তি এত প্রখর যে চোখ বন্ধ করেও দূর দূরান্তে থাকা যাবতীয় বস্তুর উপস্থিতি সে অনুভব করতে পারে। তবে তার 13 বছর বয়সে ম্যাডাম গায়া মাত্র 7 ফ্রাঙ্কের বিনিময়ে গ্রিমালের ট্যানারির মালিকের কাছে তাকে বিক্রি করে দেয়। তাকে বিক্রি করে ফেরার পথে ম্যাডাম গায়া ছিনতাইকারীদের কবলে পড়ে নৃশংসভাবে খুন হয়। কিশোর গ্রুনোয়ে ট্যানারিতে এসে বুঝতে পারে যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি তার জীবনকে একটি উন্নত সংস্করণে বদলাতে পারবে। 5 বছর কঠোর পরিশ্রম করে সে কঠিন পরিস্থিতিতে টিকে থাকার মতো কঠিনতম কলাকৌশল শিখে নেয়। একসময় সে ট্যানারির বাইরের জগৎ সম্পর্কেও জানতে শুরু করে, যেখানে দেখা অদেখা, জানা অজানা নানা ঘ্রাণের স্বপ্নরাজ্যে সে ভেসে বেড়াত। এভাবে কেটে যায় বহু বছর। একদিন ট্যানারির মালিক যুবক গ্রুনোয়েকে বাজারে বিক্রির মালামাল বহনের জন্য তার সাথে একটি শহরে নিয়ে আসে। এই ঘটনা তার জীবনে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি করে, যার জন্য সে বহু বছর ধরে অপেক্ষা করছিল। সে শহরে প্রবেশ করে নানা অপরিচিত ঘ্রাণ অনুভব করতে শুরু করে, বিশেষ করে সুন্দরী নারীদের ঘ্রাণ, যা তাকে মাতাল করে তোলে। সে পথ চলতে চলতে হাজার ঘ্রাণের মধ্যে নতুন ঘ্রাণকে টুকরো করে আলাদাভাবে অনুভব করতে থাকে। এভাবে বিভোর হয়ে চলতে চলতে তার সম্মিত ফেরে তখন যখন তার মালিক তাকে তাদের সাথে যাওয়ার জন্য আদেশ করে। তার মালিকের কাজে সহযোগিতা করার সময় হঠাৎ একটি সুগন্ধির দোকানের মধ্যে হাজারো ধরনের সুগন্ধি এবং সেখানে অবস্থানরত সুন্দরী যুবতীদের ঘ্রাণ প্রবলভাবে তাকে আকর্ষণ করতেই সে দোকানের সামনে গিয়ে মোহিতের মতো হয়ে সেই ঘ্রাণ অনুভব করতে থাকে। এভাবে কেটে যায় দুপুর থেকে রাত পর্যন্ত। তখনও সে সেই দোকানের সামনেই ঠাই দাঁড়িয়ে থাকে। তার ঘোর কাটে তখন যখন সেই গলি দিয়ে একজন লাল কেচি ফল বিক্রেতা সুন্দরী তরুণীর আগমন ঘটে। এরপর সে মেয়েটির ঘ্রাণে বশীভূত হয়ে তার পিছু নেয়। অবশেষে সেই মেয়েটিকে দেখতে পায় এবং সেখানেই দাঁড়িয়ে মেয়েটির ঘ্রাণ পরম সুধার মতো অনুভব করতে থাকে। সে মেয়েটির পিছু নিয়ে ঘ্রাণ অনুভব করতে করতে সামনে এগিয়ে চলে। এক সময় সে মেয়েটির খুব কাছে চলে যায়। হঠাৎ মেয়েটি তার পেছনে কাউকে অনুভব করে পেছন ফিরতেই আকস্মিক গ্রুনোয়েকে দেখে ভয় ও বিস্ময়ে দুপা পিছিয়ে যায়। মেয়েটি তার কাছে জানতে চায় তার কিছু লাগবে কিনা, কিন্তু গ্রুনোয়ে তাকে কোনো উত্তর না দেওয়ায় মেয়েটি তাকে দুটি ফল দিতে গেলে সে তার হাত ধরে শিকারী কুকুরের মতো শুকতে শুরু করে। এই দেখে মেয়েটি ভয়ে তার হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর গ্রুনোয়ে শিকারী হাইনার মতো নিঃশব্দে মেয়েটির ঘরের পাশে পৌঁছে আলো আঁধারিতে মিশে দাঁড়ায়।
মেয়েটি তখন ফল কাটতে ব্যস্ত হয়ে পড়ে। একসময় সে নিঃশব্দে মেয়েটির ঠিক ঘাড়ের কাছে এসে তার ঘ্রাণ শুঁকতে থাকে। এরপর সে মেয়েটির ঘ্রাণ অনুভব করতে ব্যস্ত হয়ে পড়লে হঠাৎ মেয়েটি কারো উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরতেই আবারও গ্রুনোয়েকে দেখে ভয়ে আঁতকে ওঠে। মেয়েটি চিৎকার করতেই গ্রুনোয়ে তার মুখ সজোরে চেপে ধরে। আর ঠিক সেই সময় উপরের ঘর থেকে দুজন নারী পুরুষের নিচে নামার শব্দ টের পেয়ে সে মেয়েটির মুখ এমনভাবে চেপে ধরে তাতে মেয়েটির শ্বাস বন্ধ হয়ে মারা যায়। এভাবে মেয়েটির আকস্মিক মৃত্যুতে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এরপর মেয়েটির শরীরে থাকা কাপড় ছিঁড়ে তার ঘ্রাণ অনুভব করতে থাকে। সে বুঝতে পারে মেয়েটি মারা যাওয়ায় তার ঘ্রাণ আরও তীব্র হয়েছে। সে একে একে মেয়েটির সমস্ত কাপড় ছিঁড়ে নগ্ন করে তার গন্ধ সম্পূর্ণরূপে গ্রহণ করে। ততক্ষণ পর্যন্ত এই ভয়ানক নারকীয় ঘটনা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না মেয়েটির ঘ্রাণ নিঃশেষ হয়। যখন মৃত শরীরের গন্ধ কমে যায় তখন সে বিচলিত হয়ে পড়ে। এই ঘটনার পর গ্রুনোয়ে মেয়েটার পাগল করা ঘ্রাণ শক্তিতে আচ্ছাদিত হয়ে যায়। সে ভাবতে থাকে কেন সে এমন কঠিন ও বর্বর জীবনযাপন করছে। সে তার দুর্দশাগ্রস্ত জীবনকে সুন্দর রূপে বদলাতে সুন্দরী মানবীর শরীরের স্বর্গীয় সুগন্ধ পুনরায় তৈরি এবং সংরক্ষণের তীব্র আকাঙ্ক্ষায় আচ্ছন্ন হয়ে পড়ে। সে শিখতে চায় কিভাবে এই সুবাস সংরক্ষণ করতে হয়। প্যারিসে তখন প্রায় ডজনখানেক পারফিউম বিক্রেতা ছিল, যার মধ্যে একজন হলো নামকরা ইতালিয়ান পারফিউমার জিওসেপ্পি ভাল্ডিনি। ভাল্ডিনি তার সময়ে সত্যিই উন্নত মানের এমন কিছু পারফিউম তৈরি করেছিল যা তাকে সমস্ত প্যারিস জুড়ে খ্যাতি এনে দিয়েছিল। কিন্তু বর্তমানে তার তৈরি পারফিউম হাল ফ্যাশনের অযোগ্য হওয়ায় তার আর কোনো চাহিদা অবশিষ্ট নেই। একদিন গ্রুনোয়ে ভাল্ডিনির বাড়িতে ছাগলের চামড়া সরবরাহের জন্য আসে। ঘ্রাণ সংরক্ষণের তীব্র আকাঙ্ক্ষায় বিচলিত গ্রুনোয়ে ভাল্ডিনির পারফিউম তৈরির ল্যাবরেটরিতে ঢুকে অবাক বিস্ময়ে সেখানে সংরক্ষিত সেন্ট এবং তার মৌলিক নির্যাসগুলোর হাজারো সুগন্ধ অনুভব করতে থাকে। গ্রুনোয়ে বিদায় নেওয়ার সময় সে ভাল্ডিনির কাছে প্রস্তাব করে সে অ্যামোরেন্ট সাইকি নামক একটি বিশেষ পারফিউম তাকে তৈরি করে দেবে, যেটা ভাল্ডিনি তৈরির চেষ্টা করছে, কারণ তার ঘ্রাণ অনুভূতি পৃথিবীর অন্যান্য মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তখন ভাল্ডিনি তার কাছে অ্যামোরেন্ট সাইকি তৈরির পদ্ধতি জানতে চায়। উত্তরে গ্রুনোয়ে জানায় সে অ্যামোরেন্ট সাইকি তৈরির প্রকৃত পদ্ধতি জানে না, তবে সুযোগ পেলে তার জন্য ফ্রান্সের সবচেয়ে উন্নত মানের পারফিউম তৈরি করতে চায়। ভাল্ডিনি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েও তাকে একটা সুযোগ দিতে চায় নিজেকে প্রমাণের জন্য। গ্রুনোয়ে সুযোগ পেয়েই তার জন্য অ্যামোরেন্ট সাইকির আদলে একটা পারফিউম তৈরি করে দেয়। তখন ভাল্ডিনি গ্রুনোয়ের তৈরি পারফিউম পরীক্ষা করে তার উদ্দেশ্যে আপন মনেই বলে ওঠে এটা অ্যামোরেন্ট সাইকি। এই কথা শুনে গ্রুনোয়ে বলে এটা তত ভালো নয় যত ভালো সে বানাতে পারে। যদি এখন সে আরেকবার সুযোগ পায় তাহলে তার জন্য এর চাইতে আরও ভালো পারফিউম তৈরি করবে। এই বলে সে পারফিউমের জারটি নিয়ে তাতে আরও নানা ধরনের নির্যাস দিয়ে একটি পরিপূর্ণ সংস্করণ তৈরি করে দেয়। তবে ভাল্ডিনি ঈর্ষান্বিত এবং খানিকটা বিভোরের মতো হয়ে তাকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। চলে যাওয়ার সময় গ্রুনোয়ে তার কাছে জানতে চাই তার জন্য সে কাজ করতে পারবে কিনা, কারণ সে শিখতে চায় কিভাবে ঘ্রাণ সংরক্ষণ করতে হয়। ফিরে এসে যখন সে পারফিউমের সুগন্ধ অনুভব করে তার ঘ্রাণে সে তখন মাতোয়ারা হয়ে যায়। তার মনে হয় সে স্বর্গের ফুলের বাগিচায় বিচরণ করছে এবং স্বর্গের অপ্সরা তার কাছে এসে প্রেম নিবেদন করছে। পরদিন ভাল্ডিনি সেই ট্যানারিতে গিয়ে 50 ফ্রাঙ্কের বিনিময়ে গ্রুনোয়েকে কিনে নিয়ে আসে। এখানে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়, গ্রুনোয়ে যার কাছ থেকেই চলে যায় তারই জীবন প্রদীপ সেখানেই থমকে যায়। ভাল্ডিনি গ্রুনোয়ের সাথে যুক্ত হয়ে নানা উন্নত মানের পারফিউম তৈরি করার কারণে তার ব্যবসা রাতারাতি প্রাণ ফিরে পায়। ইতিমধ্যে গ্রুনোয়ে পারফিউম তৈরির নানা জ্ঞান অর্জন করতে শুরু করে। একদিন ভাল্ডিনি গ্রুনোয়েকে পারফিউম তৈরির একটি গোপন সূত্র জানায়। মূলত সঙ্গীতের মতো পারফিউমেরও 4টি স্তরে মোট 12টি নির্যাসের নোট রয়েছে। যদি 4টি স্তরে সাবধানতার সাথে সঠিক নিয়মে প্রতিটি নোট সমন্বয় করা হয় তাহলেই তৈরি হবে একটি অতীব সুন্দর সুঘ্রাণযুক্ত অমূল্য পারফিউম। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত একটি সত্যিকারের পারফিউম বানানো সম্ভব সর্বশেষ 13তম নির্যাস ব্যবহার করে, যা হবে পৃথিবীর সবচাইতে সুন্দরতম ঘ্রাণ। যদি সেটা তৈরি করা যায় তাহলে সেই পারফিউমের সংস্পর্শে আসার সাথে সাথেই যে কোনো মানুষ এক মুহূর্তের জন্য মনে করবে সে স্বর্গে আছে। কথিত আছে মিশরের রাজা ফারাহ রেমিসেস দ্বিতীয়র সমাধিতে একটি বোতলের মধ্যে এমনই পারফিউম পাওয়া গিয়েছিল যা এতটাই নিখুঁত ছিল বোতলটি খোলার মুহূর্তেই সকলেই বিশ্বাস করতে বাধ্য হয়েছিল তারা স্বর্গে রয়েছে। কিন্তু আর কেউ কোনোদিন এই 13তম নির্যাস খুঁজে বের করতে পারেনি। এই কথা শুনে গ্রুনোয়ে 13তম নির্যাস আবিষ্কারের আকাঙ্ক্ষায় আচ্ছন্ন হয়ে পড়ে, যা হবে যুবতীত্বের স্বর্গীয় ঘ্রাণ। এখন প্রশ্ন হলো কিভাবে সেই ঘ্রাণ স্থায়ী রূপে সংরক্ষণ করতে হয়।
সে মরিয়া হয়ে ভাল্ডিনির কাছে জানতে চায় যে কোনো কিছুর ঘ্রাণ কিভাবে স্থায়ী রূপে সংরক্ষণ করা যায়। ভাল্ডিনি গ্রুনোওয়েকে পারফিউমের নির্যাস তৈরি এবং সংরক্ষণের বিশেষ ধরনের পাতন যন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেয়। তাকে শেখায় কিভাবে এই যন্ত্র কাজ করে। এরপর গ্রুনোওয়ে সেই যন্ত্রের সাহায্যে নানা অদ্ভুত জিনিসের ঘ্রাণ সংগ্রহের জন্য পরীক্ষা করতে থাকে। এমনকি ভাল্ডিনির পোষা বিড়ালের উপরও সে পরীক্ষা চালায়, কিন্তু কোনো ঘ্রাণই সে সংরক্ষণ করতে পারে না। সে আরও বেশি হতাশ হয়ে পাগলের মতো আচরণ শুরু করে। এভাবে সে অসুস্থ হয়ে পড়ায় ভাল্ডিনি তার শারীরিক অবস্থা নিয়ে বিচলিত হয়ে পড়ে। তখন সে আবারও জানতে চায় পাতন পদ্ধতির বাইরে অন্য কোনো উপায়ে ঘ্রাণ সংরক্ষণ করা যায় কিনা। ভাল্ডিনি কোনো উপায় না পেয়ে তাকে জানায় প্রাচীন রোমের পাহাড়ি অঞ্চলে অবস্থিত গ্রাস নামক একটি স্থান আছে, যেখানকার মানুষ পারফিউম তৈরিতে সিদ্ধহস্ত। তারা ইনফ্লোরাস নামক রহস্যময় ও বিশেষ ধরনের পদ্ধতির মাধ্যমে যে কোনো কিছুরই ঘ্রাণ সংরক্ষণ করতে পারে। গ্রুনোওয়ে 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠে ভাল্ডিনিকে পারফিউম তৈরির প্রায় 100টি নতুন পদ্ধতি লিখে দিয়ে গ্রাসের সুপারিশপত্র নিয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভাল্ডিনি পারফিউম তৈরির নতুন পদ্ধতি পেয়ে শান্তিতে ঘুমাতে যায়, কিন্তু পরদিন তার আর ঘুম থেকে ওঠা হয়নি, কারণ তার ঘরটি ভেঙে নদীর মধ্যে বিলীন হয়ে যায়। গ্রুনোওয়ে পরম আনন্দে গ্রাসের অভিমুখে যেতে থাকে। যখন সে গ্রাসের দ্বার প্রান্তে পৌঁছায়, ঠিক সেই সময় ধনী ব্যবসায়ী অ্যান্টোইন রিসিসের লালকেশী সুন্দরী কন্যা লরা রিসিসের পাগল করা স্বর্গীয় ঘ্রাণ তার নাকে আসে। সে এই ঘ্রাণে মাতোয়ারা হয়ে বিভোর হয়ে পড়ে। সে সেই সুন্দরী নারীকে দেখে 13তম নির্যাস হিসাবে স্বর্গীয় ঘ্রাণ সংরক্ষণের পৈশাচিক কর্মচরিতার্থের সংকল্প করে ফেলে, যা হবে তার নিখুঁত পারফিউমের মূল উপাদান। গ্রাসে পৌঁছেই গ্রুনোওয়ে লরার প্রাসাদতুল্য বাড়ির সামনে দাঁড়িয়ে সেই স্বর্গীয় ঘ্রাণ অনুভব করতে থাকে। রাতে সে লরার বাড়িতে প্রবেশ করে তাকে দেখে তার বাসনা আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। সে আলো আধারিতে দাঁড়িয়ে লরাকে বাসনার নয়নে অবলোকন করতে থাকে। এরপর সে মাদাম আর্নোলফি এবং ডোমিনিক ড্রুটের অধীনে সুগন্ধি তৈরিতে সহায়তা করার জন্য একটি চাকরি খুঁজে পায়। গ্রুনোওয়ে সেখানে কাজ করে জানতে পারে ইনফ্লোরাস নামক রহস্যময় পদ্ধতির মাধ্যমে কিভাবে ঘ্রাণ সংরক্ষণ করতে হয়। সেই রহস্যময় পদ্ধতিটি হলো, যে ফুল থেকে ঘ্রাণ সংগ্রহ করা হবে তা প্রাণীর চর্বিতে ডুবিয়ে গরম করতে হবে, ফলে চর্বি তার থেকে সমস্ত ঘ্রাণ শুষে নেবে। এরপর সেগুলো ঠান্ডা করে মলমের মতো বানিয়ে পরিশোধন করলে বেরিয়ে আসবে সেই কাঙ্ক্ষিত নির্যাস বা পারফিউম। এরপর সে অপেক্ষা করতে থাকে সুন্দরী নারীর যৌবনত্বের ঘ্রাণ সংগ্রহের জন্য। একদিন তার সেই সুযোগ তৈরি হয়, যখন দুজন যুবক যুবতী পারফিউম তৈরির কাজে ব্যবহৃত ফুল রাখার ঝুপড়ি ঘরে প্রেম নিবেদন করছিল। গ্রুনোওয়ে মেয়েটিকে একা পেয়ে তাকে হত্যা করে নগ্ন অবস্থায় নির্যাস সংগ্রহের এক্সপেরিমেন্ট করার জন্য একটি বিশেষ পাতন যন্ত্রের ট্যাঙ্কের মধ্যে প্রাণীর তরল চর্বিতে ডুবিয়ে রাখে। মেয়েটিকে ডুবিয়ে রাখা অবস্থায় মাদাম আর্নোলফি ও ডোমিনিক ড্রুট সেখানে চলে আসলে সে নানা অজুহাতে সে যাত্রায় বেঁচে যায়। তবে সে তার পাতন পদ্ধতির এক্সপেরিমেন্টে আবারও ব্যর্থ হয়। সেদিন রাতে গ্রুনোওয়ে প্রতারণার মাধ্যমে একজন পতিতাকে নিয়ে আসে আবারও তার এক্সপেরিমেন্ট করার জন্য। মেয়েটি নগ্ন হতে শুরু করলে গ্রুনোওয়ে তার ব্যাগ থেকে ঘ্রাণ সংগ্রহের নানা সরঞ্জাম বের করতে থাকে। এরপর সে মেয়েটিকে শুয়ে পড়তে বলে তার সমস্ত হাতে প্রাণীর ঠান্ডা চর্বি লাগাতে থাকে। তার এই অদ্ভুত কার্যক্রম ও নানা অদ্ভুত জিনিস দেখে মেয়েটি সেখান থেকে চলে যেতে চাইলে গ্রুনোওয়ে তাকে হত্যা করে। এরপর সে মেয়েটির চুল কেটে বিশেষ ধরনের কাপড়ে চর্বি লাগিয়ে নগ্ন অবস্থায় তার সমস্ত শরীরে কাপড় পেঁচিয়ে মুড়ে দেয়। এভাবে একটি নির্দিষ্ট সময় রাখার পর সে মেয়েটির শরীর থেকে চর্বিগুলো ছাড়িয়ে নেয়। এরপর চর্বিগুলো একটি জারে সংরক্ষণ করে অ্যালকোহল মিশিয়ে একটি বিশেষ পাতন যন্ত্রের সাহায্যে নির্যাস সংগ্রহের কাজে লেগে পড়ে। যখন নির্যাস বের হয়, তখন সে তার ঘ্রাণ অনুভব করে বুঝতে পারে ফাইনালি সে তার এক্সপেরিমেন্টে সফল হয়েছে। পরদিন গ্রাসের পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধারের পর গ্রুনোওয়ে 13টি নোট সংরক্ষণের জন্য একটি বক্স তৈরি করে। সেদিন রাতে লরার জন্মদিনে তার বাবা রিচিস জমকালো পার্টির আয়োজন করে। সেই পার্টিতে লরাকে মার্কিউ ডি মন্টিকিউস নামক একজন ধনী ব্যবসায়ীর সাথে বিবাহের ঘোষণা দেয়। ঠিক সেই সময় গ্রুনোওয়েও সেখানে এসে উপস্থিত হয়। এরপর সেখানে উপস্থিত নারী পুরুষেরা প্রাসাদের গোলকধাঁধায় লুকোচুরি খেলার জন্য বের হয়। গ্রুনোওয়ে সেই গোলকধাঁধার আলো আধারিতে শিকারীর হাইনার মতো অপেক্ষা করতে থাকে তার শিকার ধরার জন্য। লুকোচুরি খেলার সময় লরা এক মুহূর্তের জন্য গ্রুনোওয়েকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। গোলকধাঁধা থেকে সে দুজন সুন্দরী মেয়েকে ধরে নিয়ে আসে তাদের ঘ্রাণ সংগ্রহের জন্য। মেয়ে দুজনকে নিয়ে আসার পর তাদের চুল কেটে নগ্ন করে একই পদ্ধতিতে তাদের নগ্ন শরীরে প্রাণীর ঠান্ডা চর্বি লাগিয়ে পারফিউমের নির্যাস সংগ্রহ করে। এরপর সংগ্রহ করা নির্যাসগুলো সেই বক্সে স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখে। পরদিন সকালে শহরের লেকে দুজন মেয়ের লাশ ভাসতে দেখে পুরো শহরে হইচই পড়ে যায়।
অ্যান্টোইন রিচিস সিনেটের কাছে আবেদন করে হত্যাকারী ধরা না পড়া পর্যন্ত পুরো শহরে কারফিউ জারি করার, কিন্তু অন্যান্য ব্যবসায়ীরা আবেদনে ভেটো দেওয়ায় কারফিউ জারির সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এরপর শুরু হয় গ্রুনোয়ের সিরিয়াল কিলিংয়ের মাধ্যমে পারফিউমের নোট সংগ্রহ করা। শহরের যেখানে সেখানে পাওয়া যেতে থাকে নগ্ন অবস্থায় যুবতী মেয়েদের মরদেহ। সমস্ত শহরে কারফিউ জারি করা হয়, কিন্তু গ্রুনোয়ের এই পৈশাচিক হত্যাকাণ্ড থামানো যায় না। সে প্রবল বেগে চালাতে থাকে যুবতী মেয়েদের হত্যা এবং পারফিউমের নোট সংগ্রহের কাজ। পুরো শহরের বাসিন্দাদের মধ্যে অস্থির আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিনেট ভবনে চলতে থাকে আলোচনা সমালোচনা, কিন্তু সমাধান কোথায়? এই অবস্থায় সিনেটরদের উদ্দেশ্যে রিচিস বলে, এই হত্যাকারীর মনের ভেতরে ঢুকতে হবে। হত্যাকাণ্ডের শিকার প্রতিটি মেয়ে অত্যন্ত সুন্দরী ছিল। হত্যাকারী তাদের কুমারিত্ব চায় না, সে মেয়েদের সৌন্দর্য সম্পর্কিত কোনো একটি বিশেষ কিছু সংগ্রহ করছে, যা শেষ না হওয়া পর্যন্ত তার এই পাশবিক হত্যাকাণ্ড থামবে না। শহরে বসবাসরত মানুষ তাদের চলাচলের রাস্তা সহ দরজা জানালা স্থায়ীভাবে বন্ধ করতে শুরু করে, তবুও শেষ রক্ষা হয় না। এমনকি চার্চের নানও তার ভয়ালো থাবা থেকে রক্ষা পায় না। এভাবে গ্রুনোয়ে তার 12তম পারফিউমের নোট সংগ্রহ করতে সক্ষম হয়। এরপর 12টি নোট নিখুঁতভাবে সমন্বয় করে তৈরি করে এক অতিমানবীয় শক্তিসম্পন্ন পারফিউম। বাকি শুধু একটি নোট, যা সেই লরা নামক লালকেশী সুন্দরী রমণীর কাছ থেকে পাওয়া যাবে। একদিন চার্চের প্রার্থনার সময় তারা জানতে পারে অলৌকিকভাবে সেই পাশবিক হত্যাকারী পুলিশের কাছে ধরা পড়েছে। সে তার সকল অপরাধ স্বীকার করে নিয়েছে। এটা জানার পর শহরের মানুষের মনে আনন্দের বন্যা বইতে শুরু করে। তবে রিচিস বিষয়টিকে বিশ্বাসযোগ্য মনে করে না, কারণ সে গ্রেফতারি পরোয়ানা পড়ে বুঝতে পারে ধৃত ব্যক্তির কাছ থেকে পুলিশ জোরপূর্বক জবানবন্দি নিয়েছে। হত্যাকারীর আটকের ঘটনায় সমস্ত শহরে উৎসবের আমেজ তৈরি হয়। যুবক যুবতীরা রাস্তার মোড়ে নাচ গান শুরু করে। সেই নাচ গানের মধ্যে লরাও অংশ নেয়, আর দূরে দাঁড়িয়ে লোলুপ দৃষ্টিতে তার নাচ দেখতে থাকে জন ব্যাপটিস্ট গ্রুনোয়ে। ঠিক সেই সময় রিচিস এসে সেখানে উপস্থিত হয়ে লরাকে সাথে নিয়ে বাড়ি যেতে চায়, কিন্তু লরা তার সাথে যেতে না চাইলে সে তার গালে একটা চড় বসিয়ে দেয়, যার কারণে লরা রেগে সেখান থেকে ছুটে পালায়। লরা পালাতে গিয়ে একটি নির্জন গলিতে পৌঁছায়, যে গলির ঠিক অপর প্রান্তে গ্রুনোয়ে তার উপর আক্রমণের জন্য অপেক্ষা করেছিল। আস্তে আস্তে লরা সামনে এগোতে থাকে, আর গ্রুনোয়ে প্রস্তুত হয়ে দাঁড়ায় তার উপর আক্রমণের জন্য। ঠিক তখনই লরার পেছনে রিচিস এসে পৌঁছলে লরা এ যাত্রায় রক্ষা পায়। সেদিন রাতে রিচিস লরার ঘরের জানালা বন্ধ করে দিলে সে ঘুমিয়ে পড়ে। রাতে রিচিস স্বপ্ন দেখে গ্রুনোয়ে লরার রুমে ঢুকে তাকে হত্যা করছে। উদ্বিগ্ন রিচিস ছুটে যায় লরার রুমে। সে লরাকে দেখে শান্ত হয়, কিন্তু পরক্ষণেই সে আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে যখন দেখতে পায় ঘরের জানালা হাট করে খোলা। সে ভয় পেয়ে লরাকে নিয়ে গ্রাস থেকে পালিয়ে যায়, কারণ সে বুঝতে পারে হত্যাকারী সুন্দরী যুবতী মেয়েদের হত্যা করে তাদের কাছ থেকে যাই সংগ্রহ করুক, লরা ছাড়া তার সংগ্রহ পূরণ হবে না। কারণ লরাই হলো সমগ্র গ্রাসের সবচেয়ে সুন্দরতম রমণী। তারা শহর থেকে বের হয়ে তাদের গাড়িবহরকে পাঠিয়ে দেয় এক পথে, এবং রিচিস লরাকে সাথে নিয়ে অন্য পথে একটি মোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে লরার ঘ্রাণে ঘুম ভেঙে যায় গ্রুনোয়ের। লরা এখান থেকে পালাচ্ছে সেটা সে বুঝতে পেরে তাদের পিছু নেয়। শহরের বাইরে এসে সে বুঝতে পারে লরা আসলে কোন পথে গিয়েছে। সেও সেই পথে লরাকে খুঁজতে রওনা হয়। সে লরার ঘ্রাণ অনুসরণ করে যেতে থাকে সেই পথে যে পথে লরা গিয়েছে। রিচিস মোটেলে পৌঁছে লরার সুরক্ষার জন্য মোটেলের সমস্ত ঘর ভাড়া নিয়ে নেয়, যেন মোটেলের ভেতরে তারা ছাড়া আর কেউই না থাকে। মোটেলের সবচেয়ে সুন্দর ও সুরক্ষিত ঘরে তাদের থাকার বন্দোবস্ত করা হয়। এদিকে গ্রুনোয়ে শহর থেকে বের হওয়ার পর ডোমিনিক ড্রুট তার বাড়ির একটি ঘরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মেয়েদের লম্বা চুল এবং কাপড় দেখতে পায়। ঘটনা জানাজানি হলে পুলিশ এসে সেখানে পুঁতে রাখা মেয়েদের মাথার চুল এবং হত্যাকাণ্ডের সময় পরিহিত কাপড় উদ্ধার করে। পুলিশ এবং গ্রাসের মানুষ বুঝতে পারে জন ব্যাপটিস্ট গ্রুনোয়েই এই সকল হত্যাকাণ্ডের মূল হোতা। সেদিন রাতে খাওয়া শেষে লরা ঘুমানোর জন্য তার ঘরে প্রবেশ করলে রিচিস ঘরটি লক করে নিজের কাছে চাবি রেখে দেয়। লরা তার বাবার পছন্দে বিয়ে করবে না বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে গ্রুনোয়ে মোটেলের বেসমেন্টে প্রবেশ করে ঘ্রাণ সংগ্রহের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করে নেয়। এরপর সে মোটেলের মধ্যে প্রবেশ করে রিচিসের ঘর থেকে চাবি নিয়ে লরার ঘরে প্রবেশ করে। পরদিন সকালে রিচিস লরার ঘরে প্রবেশ করে বিছানায় তাকে নগ্ন ও মৃত অবস্থায় দেখতে পেয়ে আর্তনাদ করে ওঠে। মূলত গত রাতে গ্রুনোয়ে লরার ঘরে ঢুকে তাকে হত্যা করে একই পদ্ধতিতে তার শরীর থেকে ঘ্রাণ সংগ্রহ করে। এরপর গ্রুনোয়ে তার শরীর থেকে সংগ্রহ করা চর্বি পরিশোধন করে সেই পারফিউমের কাঙ্ক্ষিত 13তম নোট সংগ্রহের কাজ শুরু করে। যখন সেই স্বর্গীয় নির্যাস বের হয়, তখন 12টি নোটের সমন্বয়ে তৈরিকৃত পারফিউমের সাথে 13তম নোটের সংমিশ্রণ ঘটায়।
ফলে তৈরি হয় এক অতিমানবীয় ক্ষমতা সম্পন্ন নিখুঁত পারফিউম। ঠিক সেই সময় গ্রাসের সৈন্যবাহিনী গ্রুনোয়েকে আটক করে। তবে তাকে আটকের পূর্বে সে পারফিউমের বোতলটি তার কাছে লুকিয়ে ফেলে। গ্রুনোয়ে কেন এতগুলো মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে তা জানতে চাইলে সে নির্লিপ্ত কণ্ঠে জানায় এটা তার প্রয়োজন ছিল। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত দিনটি, যেদিন দূর দূরান্ত থেকে উৎসুক জনতা গ্রাসে এসে ভিড় জমায় কুখ্যাত গ্রুনোয়ের মৃত্যুদণ্ড কার্যকরের আনন্দময় মুহূর্ত উপভোগের জন্য। তাকে কঠিনতম শাস্তির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য জাল্লাদও এসে উপস্থিত হয়। লাখো জনতা উল্লাস করতে থাকে গ্রুনোয়ে নামক নরপিশাচের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আকাঙ্ক্ষায়। জেলখানার অফিসাররা তার মৃত্যুদণ্ড কার্যকরের উদ্দেশ্যে তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য আসে। তখন সে তার পারফিউমের বোতল খুলতেই তারা সকলে বিমোহিত হয়ে পড়ে। এদিকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য চার্চের ফাদারও এসে মঞ্চে উপবেশন করে। গ্রুনোয়ে জেলে কর্মরত অফিসারদের কাপড় পরে তার দুই চিবুকে পারফিউম মাখিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে সমাবেশের মধ্যে প্রবেশ করে। সে গাড়ি থেকে নামতেই তার সামনে উপস্থিত সকলেই তাকে দেবদূত হিসাবে কুর্নিশ করতে শুরু করে। সবার কাছে তখন সে একজন নিষ্পাপ দেবতুল্য মহামানব। সে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আসা জাল্লাদের সামনে দাঁড়ালে জাল্লাদ তার সামনে নতজানু হয়ে বসে বলতে থাকে এই ব্যক্তি নির্দোষ। এরপর গ্রুনোয়ে 2 ফোঁটা পারফিউম রোমালে ঢেলে বাতাসে ওড়াতেই সকলে পারফিউমের ঘ্রাণে মাতোয়ারা হয়ে পড়ে। এরপর আরও অদ্ভুত বিরক্তিকর ঘটনা ঘটে যায়। সেখানে উপস্থিত নারী পুরুষ তাদের শরীরের সমস্ত কাপড় খুলে নগ্ন হয়ে যৌন সম্পর্কে লিপ্ত হয়। সে সময় গ্রুনোয়ে লালকেশি মেয়ের অতৃপ্ত যৌন কামনা কল্পনা করতে থাকে। এদিকে রিচিস্তার তরবারি নিয়ে তার কাছে এলে পারফিউমের সুগন্ধে অভিভূত হয়ে গ্রুনোয়েকে তার পুত্র হিসেবে আলিঙ্গন করে। কতক্ষণ এভাবে চলতে থাকে তা কারোরই কিছুই মনে নেই। যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা তাদের নগ্ন অবস্থায় মারাত্মক লজ্জাজনক পরিস্থিতিতে দেখতে পায়। অনেকের কাছে এই বিষয়টি ছিল অপ্রত্যাশিত ও বিব্রতকর। সেদিন বিকেলে টাউন কাউন্সিলে সভা ডেকে প্রতিটি খুনের নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। যেহেতু মৃত মেয়েদের মাথার চুল এবং ব্যবহৃত কাপড় ডোমিনিক ড্রুটের বাড়িতে পাওয়া গেছে, সুতরাং সমস্ত হত্যার দায় তার মাথায় চাপিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ততক্ষণে গ্রুনোয়ে গ্রাস থেকে বেরিয়ে প্যারিসের অভিমুখে অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে। সে যদি চায় তার কাছে বিশ্ব শাসন করার জন্য যথেষ্ট পরিমাণ পারফিউম রয়েছে, যার দ্বারা সে সমস্ত পৃথিবীকে তার পায়ের কাছে নিয়ে আসতে পারবে। সে চাইলে নতুন মসিহা হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। সে চাইলে পারফিউম দিয়ে যে কোনো কিছুই করতে পারবে। কিন্তু তার এই আবিষ্কার একটি বিষয় করতে পারবে না, তাকে একজন সাধারণ মানুষের মতো ভালোবাসতে বা ভালোবাসা পেতে সাহায্য করবে না। তার লক্ষ্যহীন অনুসন্ধানে সে হতাশ হয়ে প্যারিসের মাছের বাজারে ফিরে যায়, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। এরপর অবশিষ্ট পারফিউম তার মাথায় ঢেলে দেয়। সুগন্ধে অভিভূত হয়ে সেখানে অবস্থানরত সকলেই তার উপর আছড়ে পড়ে। সকলের ঘোর কেটে গেলে তারা একে একে চলে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে তা হলো তার পোশাক এবং সুগন্ধির বোতলটি, যার একটি ফোঁটা তখনও অবশিষ্ট আছে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সপ্তাহে রোমহর্ষক কোনো থ্রিলার গল্পের মাধ্যমে।